আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি টোটালি একটা ডিফারেন্ট টপিকস নিয়ে কথা বলবো। টপিক হলো গিয়ে পার্সোনাল ফাইন্যান্স। আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা এই ব্যাপারে শুনতেও চায় না, তারা মনোযোগও দেয় না। তারা বলে যে আমরা পার্সোনাল ফাইন্যান্স আমরা জানি, কিন্তু অ্যাকচুয়াল পার্সোনাল ফাইন্যান্স কী জিনিস সেটা সবাইকে একটু বোঝা উচিত। আমি প্রথমেই পার্সোনাল ফাইন্যান্স যখন আসবে তখন আমি প্রথম কথাটা যেটা বলবো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম? ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে অনেকে আমরা মনে করি যে অনেক টাকা পয়সা, অনেক যেটা ইচ্ছে সেটা কিনতে পারবো, আমার অনেক সেভিংস হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু দ্যাটস নট এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হলো গিয়া যে যেই পজিশনে আছে, আপনি এখন যেভাবে সংসার চালাচ্ছেন, যেভাবে খরচ করছেন, যেইভাবে আপনি স্ট্যাটাস মেনটেন করছেন, সেইটাকেই যদি আপনি যখন আপনি রিটায়ার করবেন, রিটায়ার করার পরে যদি আপনি সেভাবেই চলতে পারেন, সেই স্ট্যাটাসই বজায় রাখতে পারেন, যার যে স্ট্যাটাস। এর মানে এই নয় যে অনেক টাকা পয়সা আমাকে জমায় একদম ফ্রিডম হয়ে যাব, আমি আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, যেটা করার ইচ্ছা সেটা করব, যেটা কেনার ইচ্ছা সেটা কিনবো। তা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম নয়। যার যার পজিশনে থেকে এখন যেভাবে সবাই, আপনি এভাবে আপনার সংসার মেনটেন করছেন, আরেকজন খুব হাই স্ট্যান্ডার্ডে তার সংসার লিভ করছে, সেভাবেই আপনার যখন আপনি রিটায়ার করবেন, রিটায়ার করার পরে সেটাকে যদি আপনি মেনটেন করতে পারেন, সেই পরিমাণ ফাইন্যান্স যদি আপনার সেভিংস থাকে, তাহলে আমরা বলবো যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেয়েছেন। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনাকে টোটালি বুঝতে হবে। ইয়াং জেনারেশন তো শুনতেই চায় না ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি। তারা মনে করে কি অনেক টাকা পয়সা জমিয়ে ফেলেছে, $1,000,000, তা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম না। এখন কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্ভব? ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্ভব অ্যাকচুয়ালি সবার জন্যই সম্ভব। যে যেই পজিশনে আছে, যে যেরকম ইনকাম করছে, সেই ইনকামকে রেখেই যদি আপনি সেভিংস করতে পারেন, তাহলে আপনি 30-35 বছরের মধ্যে আপনি এর চেয়ে আগেও আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এসে যেতে পারবে। আপনি রিটায়ারমেন্টও আর্লি নিয়ে নিতে পারবেন। তখন আমরা বলবো যে হ্যাঁ, আমি সাকসেসফুল, আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে গেছে। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম সাবজেক্টটা আমি অ্যাকচুয়ালি বলছি ইয়াং জেনারেশনের জন্য। তারা এটা এই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতাও নাই, তারা শুনতেও চায় না। তারা বলে যে আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, এখন যেভাবে আছে মজা করে নিই, আনন্দ করে নিই। আপনাকে প্রথমে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনাকে সেভিংস করতে হবে। সেভিংসের প্রথম নাম্বার ওয়ানটা হচ্ছে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড আপনাকে রেডি করতে হবে। ইমার্জেন্সি ফান্ডে আপনি সব সময় ওখানে সেভিংসে যেই ইনকামটা আসবে মান্থলি, সেই ইনকাম থেকে প্রতি মাসে একটা অংশ সেই সেভিংসে যাবে। সেই সেভিংসটার নাম আমরা বলতে পারি ইমার্জেন্সি ফান্ড অথবা আমব্রেলা ফান্ড। সেইটা কমপক্ষে কমপক্ষে আমি নিউ ইয়র্কের ইয়েতে বলছি, বেসিস করে আমেরিকার সিচুয়েশন অনুযায়ী বলছি, কমপক্ষে 6 মান্থ। আর যদি ভালো হয়, যদি 8 মান্থসও হয়, 8 মান্থসের মতো আপনার সেভিংস আপনাকে ওই ইমার্জেন্সি ফান্ডে অবশ্যই সরায় নিতে হবে পয়সাটা। যেটাকে আমরা বলতে পারি ওয়ান্স ইউ গেট দ্য পেইড, ইউ হ্যাভ টু পে ইয়োর সেলফ ফার্স্ট। সুতরাং আপনি উইকলি বা মান্থলি বা বাই উইকলি যেটাই আপনি ইনকাম করেন, সেখান থেকে আপনাকে আগে পে করবেন। আপনি বুঝলাম আপনি যে টাকাটা পেয়েছেন সেটা পুরাটাই আপনার, কিন্তু সেটা তো আপনি খরচে চলে যাবে। কিন্তু আপনার উইকলি, বাই উইকলি অথবা মান্থলি আপনার যে ইনকামটা আসবে আপনার ব্যাংকে, সেখান থেকে আপনি আগে নিজেকে পে করবেন। সে নিজেকে পে করার জন্য একটা রুলস অফ থাম, সেটা হচ্ছে আপনার 20% ওখানে সরিয়ে ফেলবেন। ওটা কিন্তু আপনি সহজে ধরবেন না। এখন ওই সেভিং অ্যাকাউন্টটা আপনি এমনভাবে করতে পারেন, আপনি তো আর ম্যাট্রেসের নিচে আপনি টাকা রাখতে পারবেন না। আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা আপনার যে সচরাচর যে আপনার সেভিং অ্যাকাউন্ট আছে বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেটার থেকে ডিফারেন্ট হতে হবে। কিন্তু আমি যদি কারেন্ট অ্যাকাউন্টে আমার টাকাটা সরায় রাখি, সেখানে কিন্তু আপনাকে ইন্টারেস্ট তেমন তারা দেবে না। সুতরাং অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো অনলাইন অ্যাকাউন্ট, ফিজিক্যাল ব্যাংক না, কিন্তু আপনি আপনার কম্পিউটারে বসেই, ঘরে বসে আপনি সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন। যেমন অনলাইন আমেরিকান এক্সপ্রেস, অনলাইন অ্যালাই ব্যাংক, তারা কিন্তু ইন্টারেস্ট রেটটা
সচরাচর কারেন্ট অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্টে যে পরিমাণ ইন্টারেস্ট দেয় তার চেয়ে অনেক বেশি। ধরে নিতে পারি এক্সাম্পল, যখন ফেডারেল ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে তখন তারাও ইন্টারেস্ট রেট হাই দেয়, আবার ফেডারেল ইন্টারেস্ট রেট যখন কাটতে থাকে ওরাও সেই অনুপাতে সেই রেশিও অনুযায়ী কাটতে থাকে। তো কোথায় রাখবেন? আপনি অনলাইন অ্যাকাউন্টে রাখবেন, কিন্তু ওই অনলাইন অ্যাকাউন্টের যে লিঙ্কটা সেটা আপনার চেকিং অ্যাকাউন্টের সাথে আপনি দিয়ে দেবেন। সুতরাং এভরি উইক বা বাই উইকলি যে ইনকামটা আপনার বা আপনার যে স্যালারি বা পেমেন্টটা আপনি আসবে আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে, সঙ্গে সঙ্গে রাইট ওয়ে আপনি যখনই দেখবেন যে আপনার বাই উইকলি মান্থলি যেটা আসছে, আপনি বসে আপনার ঘরে বসে আপনার সোফায় বসে আপনি ওখান থেকে ট্রান্সফার করে ফেলবেন 20% আপনার অনলাইন অ্যাকাউন্টে। এতে করে আপনি সহজে ওই আপনার সেভিং অ্যাকাউন্টে হাত দিবেন না যত বিপদেই পড়েন। এখন কথা হচ্ছে, কেউ কেউ বলবে আমার ইনকাম তো অনেক কম, আমি তো সেভিং করতে পারি না। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম না। যে $100 চলতে পারে সে কিন্তু 20% সরাই ফেললে $80 তাকে চলতে পারে, সে সব তাকে চলতে হবে, ওভাবেই আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং 20% আপনাকে অবশ্যই ওখানে সেভিং অ্যাকাউন্টে আপনি সরিয়ে ফেলবেন। এতে আপনাকে হবে কি, আপনি স্লোলি দেখবেন যে আপনার অনলাইন সেভিং অ্যাকাউন্টে আপনার সেভিংসের পরিমাণ স্লোলি রাইজিং। আমি যেটা বলছিলাম, আপনার ইমার্জেন্সি ফান্ড সেটা কমপক্ষে 6 মান্থ, আর পারলে 8 মান্থ, আরও পারলে 12 মান্থ, সেটাতে আপনি কখনোই হাত দিবেন না। এখন কিভাবে সম্ভব? আপনি যখন আপনার বাই উইকলি মান্থলি যে ইনকামটা আপনার চেকিং অ্যাকাউন্টে আসবে, সেখানে আসার পরেই আপনি যদি মনে করেন যে আমার এটা একটা জিনিসের কিনতে ইচ্ছে করছে, আমি কিনে ফেলি, ওভাবে কখনো চিন্তা করবেন না। যে কোনো একটা জিনিস কেনার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আস্ক ইয়োরসেলফ দ্যাট ডু আই অ্যাকচুয়ালি নিড ইট। এইভাবে যদি আপনি 2-3 বার কোশ্চেন করে ডু আই অ্যাকচুয়ালি নিড ইট, এটা একদিন যাক, 2 দিন যাক, 3 দিন পর হয়তো আপনার মনে হবে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড দ্যাট। সো এইভাবে কিন্তু আপনি সেভিং বাড়াতে পারেন। এখন আপনি চিন্তা করুন, আপনি সেভিং বাড়ানোর জন্য আপনি একটা নতুন গাড়ি কিনে ফেললেন, খুব দামি গাড়ি কিনে ফেললেন, এতে কিন্তু আপনি সেভিং করতে পারবেন না। আপনি আগে চিন্তা করবেন আপনার নতুন গাড়ির কি আসলেই প্রয়োজন ছিল, নাকি আমার অন্যকে শো আপ করার জন্য নতুন গাড়ি BMW মার্সিডিস আপনার প্রয়োজন ছিল, সেটা আপনি আগেই চিন্তা করবেন। এতে দেখবেন আপনার ব্রেনটাও কাজ করা শুরু করবে। আপনি কখনো শো আপ করার জন্য কোনো কিছুতে হাত দিবেন না। আগে আপনি সবসময় নিজের পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে চিন্তা করবেন, হ্যাঁ অ্যাকচুয়ালি আই নিড দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা সবসময় চিন্তা করি আসলে কি আমাদের টাকা জমানো সম্ভব, আমরা কি আসলে সেভিংস করতে পারবো? এটা আই প্রুভ প্রুভ দ্যাট হ্যাঁ মানুষ পারে। আর ইয়াং জেনারেশনের জন্য আরেকটা কথা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে। সেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টগুলো যেমন 401k, তারপর আরও 401b, তারপরে এই ধরনের যেটা এমপ্লয়ার প্রোভাইড করে সেইগুলো ছাড়াও আমি আজকে একটা বিশেষ করে একটা অ্যাকাউন্টের কথা বলবো, সেটা অনেকেই জানে কিন্তু ওটাতে গুরুত্ব দেয় না। সেটা হলো গিয়ে রথ আইআরএ, রথ অ্যাকাউন্ট। রথ অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট যেটা আমাদের ফেডারেল গভর্নমেন্ট, আমাদের আমেরিকার যারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার হোল্ডার, তাদের জন্য বিশেষ করে উৎসাহিত করে যে তোমরা রথ আইআরএতে ইনভেস্ট করো। তো ইনভেস্ট করার আগে আমি একটা কথা বলে নিই। আপনি ইনভেস্ট 1 সেকেন্ড পরে আসতেছে ইনভেস্টমেন্টের কথা। এখন কথা হলো, যখন আপনি দেখবেন আপনার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড বা 8 মান্থ বা 8 মাসের ইমার্জেন্সি ফান্ড আপনার হয়ে গেছে, তারপর আপনি অন্য ইনভেস্টমেন্টের দিকে যাবেন। তার আগে একটা কথা বলে নেই, সেই আপনার যদি ইমার্জেন্সি ফান্ড করার জন্য আপনাকে তো একটু খরচ কমাতে হবে। সেই খরচটা কীভাবে কমাবেন? যেমন আমরা অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমাদের পার্সোনাল লোন আছে, একটা অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট ডিফারেন্ট। যেমন ক্রেডিট কার্ডে আপনি যদি ঠিকমতো
আপনার পেমেন্টটা পে না করেন তাহলে তারা ইন্টারেস্ট রেট 22%-এর উপরেই তারা আপনাকে চার্জ করে। কিন্তু আপনি ক্রেডিট কার্ড দিনের পর দিন ক্রেডিট কার্ড ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু আপনি যখন বিলটা আসতেছে তখন আপনি ফুল পেমেন্ট করছেন না। আপনার ওদিক থেকে কিন্তু আপনি বুঝতেও পারছেন না, আপনি পিছন দিক থেকে কিন্তু 22% ইন্টারেস্ট হারে তারা কিন্তু আপনার থেকে টাকা কেটে নিচ্ছে, এবং আপনার যে ব্যালেন্স আছে, যে পেমেন্ট ব্যালেন্স, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর আপনি প্রত্যেকবার যখনই বিল আসতেছে তখন আপনি অনলি মিনিমাম পেমেন্টটা দিচ্ছেন, তাতে মনে করছেন আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আসলে তা নয়। সেই জন্য আপনাকে যে ইন্টারেস্ট রেট যেগুলো ইন্টারেস্ট বিয়ারিং যে অ্যাকাউন্টগুলো আছে, যেটা সবচেয়ে হাই, সেটা আপনি আগে পে অফ করবেন। যেমন আপনি যে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অনেক হাই, গাড়ির ইন্টারেস্ট, আপনি যে ফাইন্যান্সে গাড়ি কিনেন সেই গাড়ির ইন্টারেস্ট রেট অনেক হাই। সবচেয়ে বড় যেটা ইন্টারেস্ট রেট হাই, সেই অ্যাকাউন্টটাকে আগে পে অফ করতে চেষ্টা করবেন। সবচেয়ে বড় ইন্টারেস্ট বেয়ারিং অ্যাকাউন্ট যেটা, সেটা যদি আপনি একবার পে অফ করে ফেলতে পারেন, তারপরে আপনি সেকেন্ড যেটা হাইয়েস্ট ইন্টারেস্ট রেট আপনাকে করছে সেই অ্যাকাউন্টটাকে আপনি পে অফ করবেন। এইভাবে উপর থেকে ইন্টারেস্ট হাইয়ের উপর থেকে নিচের দিকে আপনি যেতে থাকবেন। তারপর আপনার যদি মর্গেজ যেটা ইন্টারেস্ট রেট আছে, সেই মর্গেজ ইন্টারেস্ট রেটটা কিন্তু সবচেয়ে লো, সেটা আপনি স্লোলি একদম লাস্টে ধরবেন। আপনি যদি পারেন আপনার স্লোলি আপনার যে মান্থলি পেমেন্টটা মর্গেজের, সেটা আপনি একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। সচরাচর আমাদের মর্গেজ যে অ্যাকাউন্টটা, সেটা 30 বছর মেয়াদি, তো 30 ইয়ার্স ধরে আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি প্রিন্সিপাল একটু বেশি করে দিতে থাকেন প্রতি মান্থলি পেমেন্টে, তাহলে কিন্তু আপনার টাইমটা আপনার কমে আসবে, কিন্তু আপনি দেখবেন না, আপনি বুঝতে পারবেন না যে আসলে কি লাভ হচ্ছে। কিন্তু আসলে ব্যাক সাইড থেকে, পিছন দিক থেকে কিন্তু আপনার টাইমটা 30 বছরের থেকে আস্তে আস্তে 20 বছরে নেমে আসবে। তাতে আপনি যখন রিটায়ারমেন্টের সময় হবে, তখন দেখবেন যে আপনি চাকরি করলেন, আপনি কাজ করলেন, বিজনেস করলেন, হোয়াট এভার, কিন্তু আপনার যে টাইমটা কিন্তু শ্রিঙ্ক হয়ে আসছে। সুতরাং যখন আপনি রিটায়ার করবেন, তখন দেখবেন যে আপনি, আরে আমার বাড়ির মর্গেজ তো শেষ হয়ে গেছে, তখন আপনার কাছে খুব ভালো লাগবে। এভাবে যখন আপনি হাই ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টগুলো যদি আপনি পে অফ করে ফেলেন, তখন আপনার হাতেও টাকাটা একটু বেশি থাকবে। তখন আপনি আপনার যে ইমার্জেন্সি ফান্ডটা ছিল, সেটা তো বেশি করে আপনি সেভিং করতে থাকবেন। তাতে আপনি দেখবেন 6 মাস কেন, 8 মাস কেন, 12 মাস কেন, 2 বছরের জন্য আপনি ইমার্জেন্সি ফান্ড অলরেডি জমিয়ে ফেলেছেন। এখন আসি ইয়াং জেনারেশনের জন্য, যেটা বলছিলাম যে রথ আইআরএটা সম্পর্কে সবাই জানে, কিন্তু কেউ এটা নিয়ে গুগল করে দেখে নাই অ্যাকচুয়ালি এটা কী জিনিস। রথ আইআরএ এমন একটা অ্যাকাউন্ট, বলে নেই, আপনার তো অন্যান্য অ্যাকাউন্টগুলো আছে, সেটা আপনার যেমন 401k একটা অ্যাকাউন্ট, যেটাকে 401k আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, সেটা প্রোভাইড করে আপনার কাজের থেকে, যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে। কিন্তু রথ আইআরএটা আপনাকে নিজেকেই ওপেন করতে পারবেন আপনি এনি ব্যাংকে, আপনি যেই ব্যাংকে আপনার ট্রানজ্যাকশন করেন, যেমন ব্যাংক অফ আমেরিকা, সিটি ব্যাংক, আর যে কোনো চেজ ব্যাংক, তাদেরও আপনার সাইট আছে, তার ওখানে আপনি ইনভেস্টমেন্ট সাইটে গিয়ে আপনি রথ আইআরএ অ্যাকাউন্ট খুলতে পারবেন। রথ আইআরএ খোলার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কারা খুলতে পারে। যেমন আপনি যদি আর্ন ইনকাম থাকে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, আপনাকে সিটিজেন হতে হবে এমন কোনো কথা নাই। আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনি ট্যাক্স ফাইল করেন, আর আর্ন ইনকাম আছে। হোয়াট ইজ আর্ন ইনকাম? আর্ন ইনকাম হলো গিয়ে আপনি আর্ন করেন কাজ করে। এটা আপনি হয়তো কোনো কোম্পানির জন্য কাজ করছেন, কারোর জন্য কাজ করছেন, পার্সোনালি কারোর জন্য কাজ করছেন, আপনি চেক পাচ্ছেন, আপনার W2 আসছে, অথবা আপনি বিজনেস করছেন, আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিচ্ছেন, সেটাও কিন্তু আর্ন ইনকাম। তারা কিন্তু সবাই রথ আইআরএ খুলতে পারে। আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি ইয়াংদের জন্য বলছি, কিন্তু কারণটা হলো রথ আইআরএটা বয়স হয়ে গিয়ে খুলে কোনো বেনিফিট আপনি তেমন পাবেন না। এটা যত তাড়াতাড়ি খোলা যায়, যত আগে খোলা যায়, ততই এটা বেনিফিটটা বেশি। তো আপনি রথ আইআরএ খুললে কারা খুলতে পারে? ওই তো বললাম যেসব আর্ন ইনকাম থাকতে হবে, কিন্তু তারও একটা লিমিট আছে, কত আর্ন হলে আপনি খুলতে পারবেন, আর কত আর্নের উপরে চলে গেলে আপনি খুলতে পারবেন না।
সেটা যথেষ্ট পরিমাণ টাকা। যেমন ট্যাক্স ফাইলিং যদি আপনি জয়েন্টলি করেন ওয়াইফের সাথে, তাহলে আপনার 236,000-এর মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, সেটাও যদি থাকে তারপরেও কিন্তু আপনি ওখানে করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন রথ আইআরএতে। শুধু এটা অনেক বড় অ্যামাউন্ট। অনেকের তো এত ইনকাম নেই আমাদের এইখানে। যেমন আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম $236,000। মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম কিন্তু আপনার টোটাল ইনকাম না। আপনার টোটাল ইনকাম হয়তো হতে পারে $300,000। আপনি ডিডাকশন করে বিভিন্ন খরচগুলি দেখায় আপনি ডিডাকশন করে আপনার মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম এসেছে আপনার $236,000 জয়েন্টলি, তারাও কিন্তু আপনার কন্ট্রিবিউশন করতে পারবে রথ আইআরএতে। তো আমাদের যে ইয়াং জেনারেশন তারা যদি গ্র্যাজুয়েশন করার পরে যখন চাকরিতে ঢুকে বা বিজনেস শুরু করে, তখনই যদি তারা এই রথ আইআরএটা অ্যাকাউন্ট খুলে যদি তারা ইনভেস্ট করা শুরু করে, তাহলে কিন্তু বেনিফিটটা অনেক পাবে। এখন কত আপনি ইনভেস্ট করতে পারেন সেটা একটা লিমিট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। সেটা আইআরএসের অনুযায়ী আপনি যারা 50 বছরের নিচে তারা ওইটা কন্ট্রিবিউট করতে পারবে আপ টু $7,000 ইয়ারলি। আর যারা 50 বছরের উপরে বয়স তারা $8,000 ইয়ারলি কন্ট্রিবিউট করতে পারবে এই রথ আইআরএ অ্যাকাউন্টে। এখন রথ আইআরএ অ্যাকাউন্টে আপনি এভাবে জমাই করে এই যে $8,000 50 বছরের ঊর্ধ্বে যারা, আর যারা 50 বছরের নিচে তারা $7,000, সেটা কিন্তু আপনাকে অ্যাট এ টাইম কন্ট্রিবিউট করতে এমন কোনো কথা নাই। আপনি প্রতি মান্থেই আপনি কিছু না কিছু দিলেন, কিন্তু আপনি হোল ইয়ার ধরে ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর 31 এই সময়ের মধ্যে আপনি যে কোনো অ্যামাউন্টের টাকাই আপনি ওখানে কন্ট্রিবিউট করতে পারবেন। সুতরাং এমন কোনোভাবে কাজ করবেন না যাতে, কারণ এটা একটা বিগ বেনিফিট। যারা $7,000 কন্ট্রিবিউট করতে পারে তারা $7,000ই আপনি কন্ট্রিবিউট করতে চেষ্টা করবেন ফ্রম জানুয়ারি টু 31 ডিসেম্বর। আর যারা 50 বছরের ঊর্ধ্বে তারাও টোটালি একবার জানুয়ারি থেকে ধরে ডিসেম্বর 31 পর্যন্ত চেষ্টা করবেন $8,000 ওখানে আমি কন্ট্রিবিউট করতে পারবো। কারণ এই রথ আইআরএটা এমন একটা অ্যাকাউন্ট আমাদেরকে উপহার দিয়েছে আমাদের ফেডারেল গভর্নমেন্ট। এটা যেটা আপনি কন্ট্রিবিউট করবেন, তারপরে আপনি এটা কন্ট্রিবিউট করার পরে এটাকে আপনি ট্রেডিং করবেন বিভিন্ন জিনিস, অথবা আপনি বাই করবেন, সেল করবেন। আপনাকে করতে হবে নিজেকে, এটা কেউ আপনার জন্য করে দেবেন না। সেটার যে গ্রোথটা হবে, এটা যখন আপনি উইথড্র করবেন টাকা, তখন কিন্তু একদম জিরো ট্যাক্স, কোনো ট্যাক্স নেই, নো ট্যাক্স অ্যাট অল আপনার। কারণ আপনি এই যে টাকাটা আপনি রথ আইআরএ কন্ট্রিবিউট করছেন, এটা কিন্তু আপনার যে টাকাটা কন্ট্রিবিউট করছেন সেটা কিন্তু আপনার বিফোর ট্যাক্স না। আপনি ট্যাক্স পে করার পর গভর্নমেন্টকে, তারপরে আপনার পে চেকে যে নেট ইনকামটা আসতেছে সেখান থেকেই তো আপনি এখানে কন্ট্রিবিউট করছেন। কিন্তু এভাবে যেটা গ্রো হবে, ডিফারেন্ট স্টাইলে যখন গ্রো হবে, আপনি ইনভেস্ট করছেন, আপনি বাই করছেন, সেল করছেন, যেই পরিমাণে আপনি এটা গ্রো হোক, আপনি যখন উইথড্র করবেন আপনাকে জিরো ট্যাক্স, একদম জিরো ট্যাক্স, কোনো কিছুতে ট্যাক্স দিতে হবে না। এখন কথা হলো, এই টাকাটাকে আমি ইনভেস্ট করেই আবার যখন দরকার তখন আমি উইথড্র করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। কিন্তু আপনি যদি 59.5 ইয়ার্স আপনার যখন হয়ে যাবে, তখন এটা আপনি যখন ইচ্ছা তখন আপনি অল্প অল্প করেও উইথড্র করতে পারবেন। আবার আপনার যখন ইচ্ছা আপনি টোটালি পুরাটাই উইথড্র করে ফেলতে পারবেন, কিন্তু আপনাকে একদম জিরো ট্যাক্স, এটা বলে রাখলাম। আপনাদেরকে একটা জিনিসটা বলে রাখি, 401k যে অ্যাকাউন্টটা এমপ্লয়ার কন্ট্রিবিউট করে, সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হয় না। আপনি জাস্ট বলে দেন যে এই ধরনের ফান্ডের থেকে আমাকে ইনভেস্ট করবো এত পার্সেন্ট, এই ধরনের ফান্ড, এত পার্সেন্ট এই ধরনের ফান্ড, তারপর টার্গেট রিটায়ারমেন্ট ফান্ড, বিভিন্নভাবে। কিন্তু আপনি যখন রথ আইআরএতে ইনভেস্ট করবেন, আপনি ওখানে কন্ট্রিবিউট করার পরে আপনি লগ ইন করে দেখতে পারবেন যে টাকাটা ওখানে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ওখানে পড়ে থাকবে। তাতে কিন্তু কোনো লাভ হবে না, কিন্তু আপনাকে নিজেকে ইনভেস্ট করতে হবে। কি ইনভেস্ট করবেন? আপনি যদি মনে করেন যে আমি মার্কেটের ইটিএফ বা স্টক ইকুইটিস যেটা আছে সেটা আমি জানি, এটা কিনলেও আমার লাভ হবে, এটা আমি আবার সেল করে দিব, আপনি ওখানে কিন্তু সুইং ট্রেডিংটাও করতে পারবেন। সুইং ট্রেডিং মানে আপনি আজকে কিনলেন, 7 days 8 days পরে আপনি বিক্রি করে দিলেন,
ওইটা প্রফিট সহ আবার ওখানেই জমা হয়ে যাবে। এভাবে সুইং ট্রেডিং করেও কিন্তু আপনি ওখানে ট্রেডিং করতে পারবেন। কিন্তু কথা হলো আপনাকে নিজেকেই করতে হবে এটা। আর সবচেয়ে ইজিয়েস্ট হলো যদি আপনি ওখানে কন্ট্রিবিউট করার পরে S&P 5 যেটা যেসব ETF আছে সে S&P 500-কে ফলো করে যেসব ইটিএফ আছে আপনি ওগুলো যদি কিনে রাখেন আর ওইটাকে আপনার প্রয়োজন নাই যে আপনাকে ওটা সুইং ট্রেডিং করে আবার ট্রেডিং করে, এটা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। তো অ্যাভারেজলি কিন্তু আপনি যদি S&P 500-এর ইন্ডেক্সের যে ফলো করে যেসব ইটিএফ আছে সেগুলো ফান্ড আছে সেগুলো যদি কিনেন অ্যাভারেজলি আপনি কমপক্ষে ইয়ারলি 8% গ্রোথ পাবেন। এবং আপনি একদিন হঠাৎ করে দেখবেন 10-15 বছর পরে দেখবেন আপনি কন্ট্রিবিউট করে যাচ্ছেন, আপনি S&P 500 যেগুলো ফলো করে এই ধরনের ইটিএফেও আপনি ইনভেস্ট করে যাচ্ছেন। আবার আপনি ইয়ারলি 7,000 যারা 50 বছরের নিচে, আবার যারা 50 বছরের উপরে তারা তো 8,000 করে ইনভেস্ট করে যাচ্ছেন, সেটাও কিউমুলেটিভ হারে আপনি আবার ইনভেস্ট করছেন, আবার কন্ট্রিবিউট করছেন। সেটা কিন্তু $1 মিলিয়ন 35 বছরে ছাড়িয়ে যাওয়া সম্ভব। এইটা যদি আমরা প্যারেন্টসরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে এটা একটু বোঝাতে পারি যে তোমরা একটু এটা নিয়ে করো, গুগল করো, সার্চ করো, দেখো রথ আইআর এটা কী জিনিস। অনেকে তো বলছে যে রথ আইআর অ্যাকাউন্টটা একটা আমাদের জন্য বেস্ট গিফট ফ্রম দ্য ফেডারেল গভর্নমেন্ট। তোমরা এটা নিয়ে একটু রিসার্চ করো আসলে এটা কী জিনিস। অন্যান্য জায়গায় ইনভেস্ট করলে তো রিস্ক অনেক বেশি থাকে, কিন্তু রথ আইআরে ইনভেস্ট করলে মোটামুটি 0 রিস্ক। আপনারা ভালো থাকেন। আমি পরবর্তীতে ইচ্ছা আছে এইসব নিয়ে আরও কথা বলার। দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।